তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি ক্লাস 12 এর যতগুলো টেস্ট পেপার আছে এবিটিএ, ডব্লিউবিটিএ, ডব্লিউবিএইচ এ প্রত্যেকটার 2 মার্কসের আমি কস্ট থেকে আলোচনা করে দিয়েছিলাম। আজকে আলোচনা করব রেভিনিউ থেকে। প্রথম কোশ্চেন আমি তোমাদেরকে বলি, গড় রেভিনিউ, প্রান্তিক রেভিনিউ ও চাহিদা স্থিতিস্থাপকতার মধ্যে সম্পর্ক লেখো। রাইট দ্য রিলেশন of average revenue, marginal revenue and demand elasticity. Next question, prove that average revenue is equal to price. Prove that average revenue is equal to price. আকাঙ্ক্ষা আমার কথা শুনতে পাচ্ছ? এবার যেটা করবে, আবার একটা কোশ্চেন রিপিট হয়েছে, মানে আমরা ফার্স্ট কোশ্চেন যেটা বলছিলাম যে state the relation between AR and the price elasticity of demand, মানে গড় রেভিনিউ, প্রান্তিক রেভিনিউ এবং দাম চাহিদা স্থিতিস্থাপকতার মধ্যে সম্পর্ক। এই কোশ্চেনটা আরেকবার রিপিট হয়েছে, তাই এই কোশ্চেনটাতে একটা স্টার করবে। নেক্সট কোশ্চেন আমরা লিখব, চাহিদা দামগত স্থিতিস্থাপকতার মান 1 হলে প্রান্তিক আয়ের মান কত হবে? ইফ না লিখো, ডিটারমাইন দ্য marginal revenue if price elasticity is equal to 1. দাম পরিবর্তনশীল হলে প্রান্তিক রেভিনিউ ও গড় রেভিনিউ এর মধ্যে সম্পর্ক লেখো। পরের কোশ্চেন, দাম পরিবর্তনশীল হলে ফার্মের প্রান্তিক রেভিনিউ ও গড় রেভিনিউ এর মধ্যে সম্পর্ক লেখো। ইফ প্রাইস ইজ ভ্যারিয়েবল, রাইট ডাউন দ্য রিলেশন বিটুইন মার্জিনাল রেভিনিউ এন্ড অ্যাভারেজ রেভিনিউ। পরের কোশ্চেন, দাম স্থির থাকলে গড় রেভিনিউ এবং প্রান্তিক রেভিনিউ এর সম্পর্ক লেখো। ইফ প্রাইস ইজ কনস্ট্যান্ট, ডিটারমাইন দ্য রিলেশন বিটুইন অ্যাভারেজ রেভিনিউ এন্ড মার্জিনাল রেভিনিউ। সেম কোশ্চেন, শুধু প্রাইস ইজ আগেরটা কি ছিল, ভ্যারিয়েবল। ইফ এখানে প্রাইস ইজ কনস্ট্যান্ট, দাম স্থির থাকলে লেখা হলে বলবে। আবার তোমরা যদি বলবে দাম পরিবর্তনশীল হলে গড় রেভিনিউ এবং প্রান্তিক রেভিনিউ এর সম্পর্ক লেখো, ওটাতে তোমরা আরেকটা স্টার দেবে, কারণ ওটা আরেকবার এসেছে। এরপরের কোশ্চেনটা হচ্ছে, প্রান্তিক রেভিনিউ কাকে বলে? হোয়াট ইজ অ্যাভারেজ রেভিনিউ? হোয়াট ইজ অ্যাভারেজ রেভিনিউ? প্রান্তিক রেভিনিউ কাকে বলে? লেখো। চাহিদার দাম স্থিতিস্থাপকতার মান অসীম হলে ফার্মের দাম ও প্রান্তিক রেভিনিউ এর সম্পর্ক কিরূপ হবে? রাইট the relation between price and marginal revenue if price elasticity is infinite. AR ক্রমহ্রাসমান হলে AR এবং MR এর সম্পর্ক কিরূপ? Write the relation between AR and MR if AR is diminishing or decreasing. এবার তোমরা আবারও ওই যে সম্পর্ক যে প্রশ্নটা ছিল, প্রথম যে প্রশ্নটা, সেই প্রশ্নটাতে একটা স্টার করবে, কারণ এই কোশ্চেনটা আরেকবার রিপিট হয়েছে। গড় রেভিনিউ এবং প্রান্তিক রেভিনিউ এর সম্পর্ক লেখো। রাইট দ্য রিলেশন বিটুইন AR এন্ড MR। যদি চাহিদা স্থিতিস্থাপকতা ইজ ইকুয়াল টু 0 হয়, 0 হয়, তবে দাম ও প্রান্তিক রেভিনিউ এর সম্পর্ক কেমন হবে? এরপরে লেখো, পরিবর্তনশীল দামের ক্ষেত্রে গড় রেভিনিউ রেখার আকৃতি কিরূপ? পরিবর্তনশীল দামের ক্ষেত্রে গড় রেভিনিউ রেখার আকৃতি কিরূপ? Write the shape of average revenue curve when price is variable. দেখো আর একটা কোশ্চেন, সেটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম স্থির থাকলে গড় রেভিনিউ প্রান্তিক রেভিনিউ এর সম্পর্ক কিরূপ হবে? চিত্র সহ লেখো। আকৃতি গড় রেভিনিউ এবং প্রান্তিক রেভিনিউ
রেখার আকৃতি কিরূপ হবে এবং কেন? এই কোশ্চেনটা লেখো। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বা স্থির দাম ব্যবস্থায় গড় রেভিনিউ ও প্রান্তিক রেভিনিউ রেখার আকৃতি কিরূপ হয় এবং কেন? এর পরের কোশ্চেনটা আবার একটা কোশ্চেনের রিপিট, তোমরা একটু দেখে তোমরা যেখানে লিখেছো সেখানে স্টার দেবে। দাম পরিবর্তনশীল হলে গড় রেভিনিউ এবং প্রান্তিক রেভিনিউ এর মধ্যে সম্পর্ক। ইফ প্রাইস ইজ ভ্যারিয়েবল দেন what is the relation between average revenue and marginal revenue? আমরা আবার একটা কোশ্চেন পেয়েছি। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমরা WBH এর কোশ্চেন গুলো আলোচনা করলাম। এবার ABP এর কোশ্চেন আলোচনা করব। এখানে এই কোশ্চেনটা আমরা অলরেডি পেয়েছি। চাহিদার স্থিতিস্থাপকতার মান পরম মান 1 যখন 1 তখন প্রান্তিক রেভিনিউ কত হবে? এটা অলরেডি লেখা হয়েছে আমাদের, সেখানে স্টার করে দাও। আবার একটা রিপিট কোশ্চেন, তোমরা ওখানে গিয়ে কোশ্চেনটাতে স্টার দেবে। গড় রেভিনিউ এবং দামের সম্পর্ক কি? এটা যদিও সম্পর্কটা আমাদের লেখা হয়ে গিয়েছিল, প্রশ্নটা ছিল দেখাও যে গড় রেভিনিউ ইজ ইকুয়াল টু দাম। সরি, এইটাই প্রশ্নটাকে ঘুরিয়ে দিয়েছে। আবারও সেম কোশ্চেন রিপিট হয়েছে, আবার ওখানে স্টার দেবে। প্রশ্নটা এখানে রয়েছে, দেখানো যে ফার্মের গড় রেভিনিউ ও তার উৎপাদিত দ্রব্যের বাজার দাম পরস্পর সমান। একই প্রশ্ন, ওই প্রশ্নতেই স্টার দিয়ে দেবে। প্রশ্নটা আরেকবার রিপিট হয়েছে, তোমরা একটু দেখবে কোথায় হয়েছে, কোশ্চেনটাতে আরেকবার স্টার দেবে। প্রশ্নটা হলো গড় রেভিনিউ, প্রান্তিক রেভিনিউ এবং চাহিদার দামগত স্থিতিস্থাপকতার মধ্যে সম্পর্ক। প্রথম প্রশ্নটাই ছিল, আরেকবার স্টার দিয়ে দাও প্রশ্নটাতে। দেখো আবারও এই প্রথম কোশ্চেনটা রিপিট হয়েছে, গড় রেভিনিউ, প্রান্তিক রেভিনিউ এবং চাহিদার দামগত স্থিতিস্থাপকতা সম্পর্ক লেখো। ব্যাস। তো আমরা মোটামুটি ঘুরে ফিরে ওই লাস্টের টেস্ট পেপার থেকে আর নতুন কোনো কোশ্চেন পেলাম না। পুরোনো দুটো টেস্ট পেপার মেলালেই আমরা দেখতে পেলাম যে কি কি প্রশ্ন এসেছে। আচ্ছা, সব থেকে বেশিবার এসেছে এই প্রশ্নগুলো বলি, সেটা হচ্ছে গড় রেভিনিউ, প্রান্তিক রেভিনিউ এবং চাহিদার দামগত স্থিতিস্থাপকতার মধ্যে সম্পর্ক। দ্বিতীয় প্রশ্ন এসেছে গড় রেভিনিউ এবং দামের সম্পর্ক। সেটা কোনো কোনো জায়গাতে লিখে দিয়েছে গড় রেভিনিউ এবং দাম ইকুয়াল, কোনো কোনো জায়গাতে বলেছে সম্পর্কটা কিরূপ হবে। তারপরে এসেছে দাম পরিবর্তনশীল হলে গড় রেভিনিউ এবং প্রান্তিক রেভিনিউ এর সম্পর্ক, কোনো কোনো জায়গাতে লেখা আছে চিত্র সহ, কোনো কোনো জায়গাতে চিত্র সহ দেওয়া নেই। আচ্ছা, আর একটা দাম স্থির থাকলে গড় রেভিনিউ, প্রান্তিক রেভিনিউ এর মধ্যে সম্পর্ক, এটাও এসেছে দুবার, এটাও চিত্র সহ। আর একটা হলো প্রান্তিক রেভিনিউ কাকে বলে। আচ্ছা, আর একটা প্রশ্ন যেটার বিভিন্ন মান বিভিন্ন দিয়ে এসেছে, চাহিদার দামগত স্থিতিস্থাপকতার মান কোন কোন জায়গাতে হচ্ছে 1, কোন কোন জায়গাতে 0, কোন কোন জায়গাতে অসীম হলে প্রান্তিক রেভিনিউ কত হবে। মানে প্রশ্নটা হচ্ছে চাহিদা স্থিতিস্থাপকতার মানের একটা মান দিয়ে দিচ্ছে, সেই মানটা বলছে এখানে প্রান্তিক রেভিনিউ কত হবে। তারপরে বাকি প্রশ্নগুলো তেমন একটা রিপিট হয়নি। আমি যদিও সবকটা প্রশ্নই আলোচনা করে দিচ্ছি, দেখো তোমাদের বুঝতে অসুবিধা হলে বলবে, আর যদি আমার পড়ানো ভালো লাগে আমার পাশে থেকো, এইটুকুই বলার। তোমাদের তো প্রায় পরীক্ষা চলেই এসেছে, তোমাদের কার কিরকম প্রিপারেশন চলছে অবশ্যই জানিও, আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটাও জানিও। চলো দেখতে থাকি, আমরা এই প্রত্যেকটা কোশ্চেন নিয়ে আলোচনা করব। আচ্ছা, তোমাদের প্রশ্নগুলো যেরকম ভাবে আছে আমি সেরকম ভাবে অবশ্যই করাবো না, তার কারণ একটু রিদিমে না গেলে তোমরা বুঝতে পারবে না। প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে বিক্রয়লব্ধ আয় বা মোট রেভিনিউ কাকে বলে। হোয়াট ইজ রেভিনিউ? রেভিনিউ হচ্ছে আমাদের, ধরো তুমি একজন প্রডিউসার, আমি অলওয়েজ বলেছি নিজেকে একদম প্রডিউসার হিসেবে ভাববে, তাহলে মানে যখন কনজিউমার বিহেভিয়ার চাহিদা পড়ছো নিজেকে একজন ক্রেতা হিসেবে ভাববে, যখন তুমি বিক্রি করছো রেভিনিউ পড়ছো তখন তুমি নিজেকে একজন বিক্রেতা হিসেবে ভাববে। তো এখানে আমরা ধরছি যে এখানে আমি ধরো একটি
তুমি কোন একটা জিনিস একটা বিক্রি করছো, দাম হচ্ছে 10 টাকা, কোয়ান্টিটি হচ্ছে একটা, প্রাইস হচ্ছে 10 টাকা, তাহলে তুমি যত টাকা পাবে, বিক্রি কত টাকা পাবে, সেটাই হচ্ছে রেভিনিউ। টোটাল রেভিনিউ কত হবে? 10। আবার তুমি বিক্রি করছো দাম 10 টাকাই, তাহলে তখন তুমি কত টাকা পাবে? 20 টাকা। তাহলে তিনটে বিক্রি করছো দাম একই, 10 টাকা করে, তাহলে কত টাকা পাবে? 30 টাকা। এইটাই হচ্ছে রেভিনিউ। রেভিনিউ এর আমরা সংজ্ঞা কিভাবে দিতে পারি? সংজ্ঞা এইভাবে দিতে পারি যে একটি ফার্ম তার দ্রব্য একটি নির্দিষ্ট দামে বাজারে বিক্রি করে যে মোট অর্থ পেয়ে থাকে তাকে মোট বিক্রয়লব্ধ আয় বা মোট রেভিনিউ বলা হয়। তো আমরা রেভিনিউ, টোটাল রেভিনিউ ইজ ইকুয়াল টু কি পেয়ে গেলাম? পি ইন্টু কিউ, দাম গুণ কি পেয়েছি? বিক্রয়ের পরিমাণ, দাম ইন্টু বিক্রির পরিমাণ। এইবার তোমাদের আরেক মোট রেভিনিউ নিয়ে কোনো প্রশ্ন নেই, গড় রেভিনিউ নিয়ে প্রশ্ন আছে। গড় রেভিনিউ কাকে, প্রান্তিক রেভিনিউ কাকে বলে? তো গড় রেভিনিউটা একটা ইম্পর্টেন্ট জিনিস। গড় রেভিনিউ কাকে বলে এবং জিনিসটা আমি বুঝিয়ে দিই। গড় রেভিনিউ, এ আর, এটা হচ্ছে গড় রেভিনিউ, মানে অ্যাভারেজ রেভিনিউ। অ্যাভারেজ রেভিনিউ কাকে বলে? অ্যাভারেজ রেভিনিউ কাকে বলে যদি হয়, তাহলে বলবো আমরা কোন ফার্ম তার দ্রব্য বাজারে বিক্রি করে প্রতি এককের জন্য যে পরিমাণ অর্থ পেয়ে থাকে তাকে গড় রেভিনিউ বলে। যারা নোটস নিয়েছো আমার কাছ থেকে, নোটসে আছে, চিন্তা করার কিছু নেই, তাকে গড় রেভিনিউ বলে। আমরা এবার অ্যাভারেজ কি বলতে চাইছে ব্যাপারটা বুঝি। বলছে যে ধরো বিক্রি করে, এই যে এই পাম্পে বিক্রি করে কত টাকা পাওয়া গেছে? 30 টাকা। তাহলে এক একক, 3 একক বিক্রি করে 30 টাকা পাওয়া গেছে, তাহলে এক একক বিক্রি করে কত হবে? 30 × 3 করলে 10। তাহলে আমরা কি করলাম? 30 মানে কি পেয়েছিলাম? 30 মানে টোটাল রেভিনিউ বাই 3 মানে কি? 3 মানে কিউ, মানে টোটাল রেভিনিউ বাই কিউ করে আমরা কি পাবো? অ্যাভারেজ রেভিনিউ। ঠিক আছে, অ্যাভারেজ রেভিনিউ। এবার টোটাল রেভিনিউকে আমরা একটা ফর্মুলা থেকে পেয়েছি, ইনটু কিউ বাই এই কিউ, তাহলে কিউ কেটে গিয়ে থাকলো কি? পি, থাকলো পি, তাহলে হলো কি? অ্যাভারেজ রেভিনিউ ইজ ইকুয়াল টু পি। আমাদেরকে কি করতে হবে? তোমাদের একটা প্রশ্ন ছিল, প্রশ্নটা অনেকবার রিপিটও হয়েছে, যে দেখাও যে ফার্মের গড় রেভিনিউ এবং দাম দাম সমান। আবার লেখা আছে গড় রেভিনিউর সঙ্গে দামের সম্পর্ক কি এবং কেন। তো এখানে আমরা কি বলবো? এখানে আমরা বলবো গড় রেভিনিউ হলো মোট রেভিনিউ। গড় রেভিনিউ কাকে বলবো? গড় রেভিনিউ কাকে বলবো? যে কোন ফার্ম তার দ্রব্য বাজারে বিক্রি করে প্রতি এককে যে পরিমাণ অর্থ পেয়ে থাকে তাকে গড় রেভিনিউ বলে। ফার্মের মোট বিক্রয়লব্ধ আয়কে বা মোট রেভিনিউকে বিক্রির পরিমাণ দিয়ে ভাগ করলে, এটা কি ছিল? টোটাল রেভিনিউ। কিটা কি ছিল? বিক্রির পরিমাণ। টোটাল দিয়ে ভাগ করলে আমরা কি পাচ্ছি? গড় রেভিনিউ। এবার তারপরে আমরা কি করব? টোটাল রেভিনিউ মানে মোট রেভিনিউ। মোট রেভিনিউ হচ্ছে কি? দাম গুণ বিক্রির পরিমাণ। তাহলে কি হচ্ছে? পি ইনটু কিউ, কিউ কেটে গিয়ে ইজ ইকুয়াল টু পি। এই ইকুয়েশনটা তোমাদেরকে দেখাতে হবে, দেখিয়ে দিলেই এটা 2 এ 2। ঠিক আছে, বোঝা গেছে সালমা? আচ্ছা, এর পরের কোশ্চেন আমরা দেখব। এটা হয়ে গেল অ্যাভারেজ রেভিনিউ। অ্যাভারেজ রেভিনিউ আমরা তাহলে কি পেলাম? প্রথমটা কত হবে? 10 কে 1 দিয়ে ভাগ করলে 10, 20 কে 2 দিয়ে ভাগ করলে 10, 30 কে 3 দিয়ে ভাগ করলে 10। আমাদের এবার আমরা বের করব মার্জিনাল রেভিনিউ। মার্জিনাল রেভিনিউ মানে কি? এক, আচ্ছা প্রশ্নটা তোমাদের আছে যে প্রান্তিক বিক্রয়লব্ধ আয় কাকে বলে বা প্রান্তিক বিক্রয়লব্ধ আয় বলতে কি বোঝো? কোন ফার্মের অতিরিক্ত 1 একক দ্রব্য বাজারে বিক্রি করে যে অতিরিক্ত রেভিনিউ পাওয়া যায় তাকে প্রান্তিক রেভিনিউ বলে। মানে কিউ 1 থেকে 2 কতটা? 1 থেকে 2 মানে 1 একক, 1 একক বেশি বিক্রি করা হয়েছে, তখন কত টাকা এক্সট্রা পাওয়া গেছে? 10 থেকে 20 কত টাকা এক্সট্রা পাওয়া গেছে? বলো সোহা, 10 থেকে 20 কত টাকা এক্সট্রা পাওয়া গেছে? 10 টাকা। তাহলে 10, সেম ভাবে 20 থেকে 30 আবারও 10। তো আমরা পেয়ে গেলাম সবকটাই 10। তো তোমাকে আমি বলছি যে তোমার কাছে নোটস আছে, শুধু বোঝো, বুঝলেই হবে আপাতত।
আর যাদের কাছে নোটস নেই তারা বই দেখো বা পজ করে করে লেখো। যেটা বললাম যে কোনো ফার্মের অতিরিক্ত 1 একক দ্রব্য বাজারে বিক্রি করে যে অতিরিক্ত মোট রেভিনিউ পাওয়া যায় তাকে প্রান্তিক প্রান্তিক রেভিনিউ বা প্রান্তিক বিক্রয়লব্ধ আয় বলে। এর ফর্মুলা কি? এমআর এর ফর্মুলা হচ্ছে ডেল্টা টিআর বাই ডেল্টা কিউ। ডেল্টা টিআর মানে ডেল্টা মানে পরিবর্তন, কার মোট রেভিনিউ এর পরিবর্তন ডিভাইডেড বাই বিক্রির পরিমাণের পরিবর্তন। ঠিক আছে, মোট রেভিনিউ এর পরিবর্তন ডিভাইডেড বাই, অবশ্যই তোমাকে যখন প্রান্তিক রেভিনিউ বলছে কাকে বলে অবশ্যই ফর্মুলাটা লিখে দিয়ে আসবে। এটা সেন্টেন্স করে লিখে দিয়ে আসবে যে প্রান্তিক বিক্রয়লব্ধ আয়ের পরিবর্তন ডিভাইডেড বাই বিক্রির পরিমাণের পরিবর্তন। আচ্ছা, নেক্সট প্রশ্ন। আচ্ছা, হ্যাঁ, এখানে আমরা কয়েকটা জিনিস খেয়াল করব। এখানে আমাদের একটা প্রশ্ন ছিল যে 4 নম্বর প্রশ্ন সম্ভবত লিখেছিলাম যে দাম পরিবর্তন। আচ্ছা, 5 নম্বর প্রশ্ন ছিল দাম স্থির থাকলে। এখানে আমরা দেখতে পাচ্ছি দামটা কি আছে? স্থির। দামটা স্থির কত আছে? 10। দামটা স্থির, এটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, প্রাইস ইজ কনস্ট্যান্ট। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে মানে প্রাইস ইজ কনস্ট্যান্ট। প্রাইস ইজ কনস্ট্যান্ট আমরা এখানে আমাদের একটা প্রশ্ন ছিল এআর এবং এমআর এর সম্পর্ক কি। যদি এরকম আসে তাহলে তোমরা কি করবে? জাস্ট তিনটে এইরকমই করে নেবে, একটা টেবিল করবে, টেবিল লিখবে যে এখানে দাম স্থির থাকলে দাম স্থির থাকলে প্রান্তিক রেভিনিউ এবং গড় রেভিনিউ এর সম্পর্ক কি। দাম স্থির থাকলে বিক্রির পরিমাণ যাই হোক না কেন গড় রেভিনিউ প্রান্তিক রেভিনিউ সকল সময়ই সমান হবে। এই অবস্থায় গড় রেভিনিউ প্রান্তিক রেভিনিউ এর আচ্ছা সকল সময় সমান হবে। উত্তরটা হচ্ছে এআর এআর ইজিক্যাল টু এমআর। এআর ইজিক্যাল টু এমআর। দেখো সবকটাই 10 10 10 10। তাই আমরা কি লিখবো? দাম স্থির থাকলে সব সময়ের জন্যই সমান হবে। তো দুই নম্বর প্রশ্ন শুধু একটা লাইনে লিখে দিলে হবে না, তোমরা ছোট্ট একটা টেবিল করে দেবে। এইবার তোমাকে ছবি দিতে বলুক নাই বলুক, এখানে আমাদের একটা ছবি দিতে হবে। সেটা হলো কি যে গড় রেভিনিউ প্রান্তিক রেভিনিউ দেখতে কেমন। গড় রেভিনিউ প্রান্তিক রেভিনিউ এখানে লিখবো এ আর এম আর, আর এখানে একটা টিআরও লিখে রাখবো, এইদিকে হলো কিউ। আচ্ছা, যদি তোমার প্রশ্নটা টিআর কিরকম হয়, কোনো জায়গাতে প্রশ্নটা আসেনি যে দাম স্থির থাকলে মোট রেভিনিউ কেমন হয়। মোট রেভিনিউ কেমন হচ্ছে? মোট রেভিনিউ হচ্ছে ক্রমশ ক্রমবর্ধমান, ক্রমবর্ধমান। তো মোট রেখার আকৃতি কিরকম হবে? মোট রেভিনিউ রেখার আকৃতি হবে এইরকম, মানে ঊর্ধ্বমুখী সরল রেখা, যেটা মূল বিন্দুগামী ঊর্ধ্বমুখী সরল রেখা। টোটাল রেভিনিউ কার কি হচ্ছে? মূল বিন্দুগামী ঊর্ধ্বমুখী সরল রেখা। বুঝতে পারছো যে মূল বিন্দুগামী ঊর্ধ্বমুখী সরল রেখা কেন? কারণটা হচ্ছে এটা সমানুপাতে বৃদ্ধি পাচ্ছে। সমানুপাত মানে 10 10 10 একই ইকুয়াল রেটে বৃদ্ধি পাচ্ছে, তাই এটা মূল বিন্দুগামী সমান মূল বিন্দুগামী ঊর্ধ্বমুখী সরলরেখা হয়। এইবার বলছে আমাদের এআর এমআর রেখা। একটা প্রশ্ন ছিল এআর এমআর রেখা কিরূপ হবে। এআর এমআর রেখা কি হবে দেখতে পাচ্ছ? এআর এমআর রেখা এইটা হচ্ছে পি ইজিক্যাল টু এআর ইজিক্যাল টু এমআর। তোমাদের উত্তর হবে যে এআর রেখা এআর এমআর রেখা প্রথমে তোমরা লিখবে যে গড় রেভিনিউ রেখা অনুভূমিক অক্ষের সঙ্গে সমান্তরাল হবে, কারণ গড় রেভিনিউটা সবসময় স্থির। ঠিক আছে, এবার তার লিখবে প্রান্তিক রেখা এআর রেখার উপর সমাপতিত হবে, কারণ এখানে এআর ইজিক্যাল টু এমআর, মানে অর্থাৎ গড় রেভিনিউ এবং প্রান্তিক রেভিনিউ উভয় রেখাই এক্স অক্ষ বা অনুভূমিক অক্ষের সঙ্গে সমান্তরাল হবে। এবার আরেকটা প্রশ্ন ছিল দাম পরিবর্তনশীল হলে সেম জিনিস, এআর এর সঙ্গে এমআর এর সম্পর্ক কি হবে? টিআর রেখা কেমন হবে? টিআর রেখাতে কোনোবার আসেনি। এআর এমআর রেখা কেমন হবে? এআর এর সঙ্গে এমআর এর সম্পর্ক কি হবে? এই অনেকগুলো প্রশ্ন এসেছিল, তো আমরা ঝট করে এই জিনিসটাই করে ফেলি যে এআর টিআর কেমন হবে, এটা দাম পরিবর্তনশীল হলে। দেখো পরিবর্তনশীল দাম, পরিবর্তনশীল
দাম। পরিবর্তনশীল দাম হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, মানে যেখানে প্রতিযোগিতা আছে বা প্রতিযোগিতা নেই এরকমও হতে পারে। তো এখানে আমাদের কিউ যদি 1 2 3 হয়, এখানে দামটা কি হয়ে যাবে, দামটা বেশি বিক্রির জন্য দামটা কমানো হবে। 10 9 8, আমি এখানে আরো কয়েকটা নিয়ে নিচ্ছি, 4 5 6 7, এটা কত হবে 7, আরো কমবে 6 5 4। কি বলছি, যেখানে প্রতিযোগিতা আছে বা অপূর্ণ প্রতিযোগিতা আছে সেখানে দামটা স্থির নয়, দামটা পরিবর্তনশীল। যে বিক্রেতা সে কি করবে, বেশি বিক্রির জন্য দামটা কমিয়ে দেবে। তো এখানে বিক্রি বেশি হচ্ছে, দামটা তাই জন্য কমে যাচ্ছে। টোটাল রেভিনিউর ফর্মুলা আমাদের সেম, কোনো অসুবিধা নেই। পি ইন্টু কিউ, মানে দাম ইন্টু পরিমাণ, আগেও যা করেছিলাম তাই। তো আমাদের কত হবে, 10 18 24 28 30 30 28। এবার অ্যাভারেজ রেভিনিউর ফর্মুলাও সেম আছে, অ্যাভারেজ রেভিনিউ টোটাল রেভিনিউ বাই কিউ। আমাদের এখানেও কিন্তু পি ইন্টু কিউ বাই কিউ, কিউ কেটে গিয়ে হবে পি, মানে এ আর দামের সঙ্গে ইকুয়াল হবেই, সবসময়ের জন্যই এ আর দামের সঙ্গে ইকুয়াল। 7 6 5 4। কিন্তু এবার এমআর এর ক্ষেত্রে কি হচ্ছে আমরা খেয়াল করব, এমআর কি হচ্ছে, টোটাল রেভিনিউ কিভাবে পরিবর্তন হচ্ছে, কত বেড়েছে, এখানে এক ইউনিট বেশি বিক্রি করার জন্য টোটাল রেভিনিউ কত বেড়েছে 8, তারপরে কত বেড়েছে 18 19 20 21 22 23 24 6, তারপরে কত বেড়েছে 4, তারপরে 2, তারপরে 0, তারপরে -2। প্রথমেরটা সেমই থাকবে, এক এককের জন্য সেম। এমআরটা আমরা কি দেখতে পেলাম, এমআরটা আমরা দেখতে পেলাম যে এবার এখানে আমরা দেখতে পাচ্ছি এ আর নট ইজ ইকাল টু এমআর। এখানে আমাদের প্রশ্নটা ছিল যে পরিবর্তনশীল দাম হলে গড় রেভিনিউ প্রান্তিক রেভিনিউ এর সম্পর্ক লেখো। আমরা একটুখানি দেখি 3 পর্যন্ত যদি দেখি, এ আর 10 9 8, 10 এর কথা বাদ দাও, প্রথমটা বাদ দাও, 9 8 7, ভালো করে খেয়াল করো, এমআর কত আছে 8 6 4, কোনটা বড়, এ আর বড় না এমআর বড়, বলো এ আর বড় না এমআর বড়? কোনটা বড় হয়েছে, এ আর বড় হয়েছে না এমআর বড় হয়েছে? প্রথমটা বাদ দিলে আমরা এটা দেখছি 9 এটা 8, কোনটা বড়, এ আর বড় না এমআর বড়, বলো? তাহলে আমরা দেখতে পাচ্ছি এ আর বড়। তো আমরা এখানে পরিবর্তনশীল দামের জন্য কি হচ্ছে, পরিবর্তনশীল দাম হলে আমাদের কি হবে, গড় রেভিনিউ প্রান্তিক রেভিনিউর থেকে বড় হবে, গড় রেভিনিউ প্রান্তিক রেভিনিউর থেকে বড় হবে। তো পরিবর্তনশীল দামের জন্য গড় রেভিনিউ প্রান্তিক রেভিনিউ থেকে বড় হবে। এইবার আমরা ছবিটা করব, ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে টোটাল রেভিনিউ আমাদের প্রশ্নটা ছিল না, কিন্তু আমরা টোটাল রেভিনিউটা করব। টোটাল রেভিনিউ, অ্যাভারেজ রেভিনিউ, মার্জিনাল রেভিনিউ এখানে লিখবো, এখানে হচ্ছে কিউ বিক্রির পরিমাণ। দেখো আমাদের টোটাল রেভিনিউ আসছে, প্রথমে রেভিনিউ কি হয়েছে, এই 30 পর্যন্ত বেড়েছে, 30 পর্যন্ত বেড়েছে, তারপরে কমেছে। তো টোটাল রেভিনিউ আমাদের প্রথমে বাড়বে, তারপরে কি হবে, এখানটা হচ্ছে স্থির আছে, তারপরে কি হয়ে গেছে কমে গেছে, এটা হচ্ছে টোটাল রেভিনিউ। টোটাল রেভিনিউ এবার এখানটা হচ্ছে কত, এটা হচ্ছে ম্যাক্সিমাম। ঠিক করে খেয়াল করে দেখো, টোটাল রেভিনিউ যখন ম্যাক্সিমাম তখন মার্জিনাল রেভিনিউ কত, যেখানে 30 30 মার্জিনাল রেভিনিউ কত, যারা ইউটিউব দেখে পরে ভিডিও দেখছো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে এখানে কত হয়েছে বলো, কত হয়েছে বলো? যখন যখন এটা ম্যাক্সিমাম বা সর্বোচ্চ, সর্বোচ্চ কোনটা সর্বোচ্চ, টি আর সর্বোচ্চ, তখন মার্জিনাল রেভিনিউ কত হচ্ছে 0, মার্জিনাল রেভিনিউ 0, আমাদের মার্জিনাল রেভিনিউ কার্ভটা এইভাবে যাবে, মার্জিনাল রেভিনিউ। আর এ আর কত, এ আর কত না, এ আর দেখো এ আর কার্ভটা এইরকম হবে। তো আমার একটা প্রশ্ন ছিল যে চিত্র সহ যদি বলে আমরা ছবিটা আঁকবো এরকম ভাবে, চিত্র সহ যদি বলে তাহলে এআর রেখা কি হচ্ছে, এআর রেখা কিরকম হলো, নিম্নমুখী, নিম্নমুখী। আচ্ছা, সব সময় যে নিম্নমুখী সরল রেখা হবে তা কিন্তু না, নিম্নমুখী সরল রেখা হবে তা কিন্তু না, মানে এটা সরল রেখা না হয়ে এইরকমও হতে পারতো,
এইরকমও হতে পারতো, এইরকমও এআর হতে পারতো, তার সঙ্গে এমআরও হবে এইরকম এমআর, আবার এইরকম হতে পারতো, এটা এআর, এটা এমআর, এইরকমও হতে পারতো। যাই হোক না কেন, এটা কি হবে, নিম্নমুখী, পরিবর্তনশীল দামের জন্য এআর রেখা হবে নিম্নমুখী। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল, এআর ক্রমহ্রাসমান হলে অ্যাভারেজ রেভিনিউ, প্রান্তিক রেভিনিউয়ের সম্পর্ক কি হবে? ভালো করে দেখো, যখন এআর কমছে, ক্রমহ্রাসমান মানে কমছে, এআর কমছে, তখন এআর যখন কমে তখন তখন কি হয়, এআর নিজে বেশি হয় এমআর এর থেকে। কি বলবো, এআর ক্রমহ্রাসমান হলে মানে গড় রেভিনিউ ক্রমহ্রাসমান হলে গড় রেভিনিউ প্রান্তিক রেভিনিউ অপেক্ষা বড় হবে, গড় রেভিনিউ প্রান্তিক রেভিনিউ অপেক্ষা বড় হবে। ঠিক আছে, আচ্ছা, আর এই প্রশ্নটা হয়ে গেল। তারপর এবার আরেকটা প্রশ্ন ছিল, পরিবর্তনশীল দামের ক্ষেত্রে গড় রেভিনিউ রেখার আকৃতি কিরূপ? বললাম নিম্নমুখী। আর একটা প্রশ্ন ছিল, আরেকটা প্রশ্ন যেটা আমাদের এখনো করা হয়নি, সেটা হচ্ছে দাম স্থিতিস্থাপকতা প্রশ্নটা এখনো করা হয়নি। এখানে সবকটা হয়ে গেল? হ্যাঁ, সবকটাই হয়ে গেল। আচ্ছা, এখানে আরেকটা ছোট্ট জিনিস আমি বলে দিই, যেটা ইম্পর্টেন্ট, এখানে কোশ্চেনের মধ্যে নেই কিন্তু আমি বলে দিই, টোটাল রেভিনিউ ও মার্জিনাল রেভিনিউ এর সম্পর্ক। কি বললাম, মোট রেভিনিউ এবং প্রান্তিক রেভিনিউ এর সম্পর্ক। মোট রেভিনিউ যখন বাড়ে তখন মার্জিনাল রেভিনিউ পজিটিভ হয়। দেখো, মোট রেভিনিউ 30 পর্যন্ত পাচ্ছে, তাই এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে পজিটিভ, ধনাত্মক। ধনাত্মক এখানে কি হচ্ছে, এইটা যখন সব থেকে বড়, মানে টোটাল রেভিনিউ যখন সর্বোচ্চ সর্বোচ্চ এবং স্থির, তখন কি হচ্ছে, এমআর ইজিক্যাল টু জিরো, এমআর কে আমরা জিরো পেয়েছি, দেখতে পাচ্ছ? যখন সর্বোচ্চ আছে এটা হচ্ছে শূন্য, শূন্য। এবার শূন্য থেকে এবার যখন এটা কমছে, টোটাল রেভিনিউ প্রান্তিক মোট রেভিনিউ যখন কমে তখন প্রান্তিক রেভিনিউ কি হয়, প্রান্তিক রেভিনিউ শূন্য থেকে কম বা ঋণাত্মক হয়ে গেল। ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে ছিল না, কিন্তু আমি তোমাদেরকে বললাম তোমরা এটা একবার দেখে যাও, এই জাস্ট এটা দেখলেই, মাথায় রাখলেই, মানে বুঝতে পারলেই হবে। আমি তোমাদেরকে কি ওয়াইপস, ওই যে নিচে নিচে, এই না না এর নিচে পড়ে গেছে, চেয়ারের নিচে পড়ে গেছে, দেখো। আচ্ছা, তোমাদের ব্যাপারটা কি হয়, ইকোনমিক্সে আমি তোমাদেরকে বলবো, একজন আমাকে বলেছিল যে 100 পাবো কি করে। আমি তোমাদেরকে কনসেপ্ট ক্লিয়ার না থাকলে 100 পাওয়া, সত্যি বলছি, সম্ভব নয়। শুধু মুখস্থ করে গিয়ে হবে না, তাই জিনিসটা বোঝার চেষ্টা করো, বুঝলে আশা করছি কোনো অসুবিধা, মানে লিখে আসতে কোনো প্রবলেম হবে না, কোশ্চেন যেমনই দিক না কেন। আচ্ছা, এরপরে আমাদের আর একটাই জিনিস বাকি আছে, সেটা হচ্ছে যে গড় গড় বিক্রয়লব্ধ আয়, প্রান্তিক বিক্রয়লব্ধ আয় এবং দামগত স্থিতিস্থাপকতার মধ্যে সম্পর্ক। এরপরে আমরা যেটা দেখবো যে গড় রেভিনিউ, প্রান্তিক রেভিনিউ এবং ইলাস্টিসিটির সম্পর্কটা জাস্ট মুখস্থ রাখবে, এম আর ইজিক্যাল টু এ আর ইন্টু 1 মাইনাস ইটা মডে রাখবো, মড মানে মাইনাস ভ্যালু যদি থাকে ইগনোর করবো। কোনো জায়গাতে সরাসরি প্রশ্নটা দিয়েছে, মানে সম্পর্কটা লিখতে বলেছে, এই সম্পর্কটা লিখে আসলেই তোমরা মার্কস পেয়ে যাবে। আর আচ্ছা, এরপরে এখানটা আমরা আরেকটু যেটা করতে পারি, সম্পর্কটা লেখার পরে এরকম ভাবে লিখতে পারি, এআর মানে আমরা কি পেয়েছিলাম একটু আগে, এআর ইজিক্যাল টু পি পেয়েছিলাম, তো এই জায়গাতে পি লিখতে পারি 1 মাইনাস 1 বাই ই লিখতে পারি, ব্যাস। এইবার কারণটা লিখে দেবো এআর ইজিক্যাল টু পি, এআর ইজিক্যাল টু পি। এরপরে তোমাদের কয়েকটা কোয়েশ্চেন যেটা আছে, সেটা হচ্ছে, একটা কোয়েশ্চেন দিয়েছে যদি ই ইজিক্যাল টু 1 হয়, 2 নম্বর হচ্ছে ই ইজিক্যাল টু 0 হয়, শূন্য শূন্য থেকে একটু ডিফিকাল্ট, আর 3 নম্বর হচ্ছে ই ইজিক্যাল টু ইনফাইনাইট হয়, তাহলে কি কি ঘটনা ঘটবে। তো আমরা 1 নম্বর প্রশ্নটাকে নিয়ে এগোই, ই ইজিক্যাল টু 1, তাহলে এমআর ইজিক্যাল টু কি হবে বলো, এমআর ইজিক্যাল টু পি ইন্টু 1 মাইনাস 1 বাই 1 করলে কত হবে, পি 1 মাইনাস 1 ইজিক্যাল টু পি ইন্টু 0 ইজিক্যাল টু 0। তাহলে প্রশ্নটা ছিল যে প্রান্তিক রেভিনিউ কত হবে, প্রান্তিক রেভিনিউ 0 হবে,
2 নম্বর হচ্ছে e ইজিক্যাল টু 0। e ইজিক্যাল টু 0 মানে mr ইজিক্যাল টু 1 মাইনাস 1 বাই 0। এইটা p ইন্টু 1 মাইনাস ইনফাইনাইট, মানে এটা হয়ে যাবে মাইনাস মাইনাস ইনফাইনাইট হচ্ছে p ইন্টু, এটা হয়ে যাবে p ইন্টু মাইনাস ইনফাইনাইট ইজিক্যাল টু ইনফাইনাইট। ইনফাইনাইটের সঙ্গে যদি তুমি কিছু ইনটু করো ইনফাইনাইটই বেরোবে, ঠিক আছে। আর একটা ছিল সেটা হচ্ছে 3 নম্বর নিচের দিকে দেখা যাচ্ছে 3 নম্বরে ছিল, মানে অনেকগুলো প্রশ্ন এক একটা জায়গা থেকে পেয়েছি, সেটাকে আমি একসঙ্গে করেছি। ইলাস্টিসিটি ইজিক্যাল টু ইনফাইনাইট, তাহলে mr ইজিক্যাল টু কি আসবে? mr ইজিক্যাল টু p ইনটু 1 মাইনাস 1 বাই ইনফাইনাইট মানে 0। 1 মাইনাস 0, 1 মাইনাস 0 মানে হচ্ছে p, p ইনটু 1 ইজিক্যাল টু p, মানে mr ইজিক্যাল টু p বা mr ইজিক্যাল টু air। যদি mr air এর সম্পর্ক বলে, mr এর সঙ্গে air এর সম্পর্ক বলে, তাহলে আমাদের কি আসবে? তাহলে আমাদের কি আসবে? দুটো ইকুয়াল। আর যদি বলে যে দামের সঙ্গে সম্পর্ক, তাহলে দামের সঙ্গে ইকুয়াল। আর এই প্রশ্নটা ছিল শূন্য, প্রশ্নটা আমি বলি, যদি দাম স্থিতিস্থাপকতার মান শূন্য হয় তাহলে দাম ও প্রান্তিক রেভিনিউ এর সম্পর্ক কি? তো আমাদের দাম দামের সঙ্গে প্রান্তিক রেভিনিউ সম্পর্ক, প্রান্তিক রেভিনিউ ইজিক্যাল টু আমাদের বেরোবে কি? ইনফাইনাইট। প্রান্তিক রেভিনিউ ইজিক্যাল টু ইনফাইনাইট। এবার এখানে দামের সঙ্গে সেভাবে কোনো সম্পর্ক করা যাচ্ছে না, ঠিক আছে। দামটা দামের মতো থাকবে, শূন্যটা জেনারেলি কোথাও দেয় না, ঠিক আছে। এটা হয়ে গেল আমাদের। তোমাদের মোটামুটি সবকটা প্রশ্নই আমি আলোচনা করে দিয়েছি, দেখো একবার মিলিয়ে নিই। গড় রেভিনিউ প্রান্তিক রেভিনিউ চাহিদা স্থিতিস্থাপকতার মধ্যে সম্পর্ক, এটা সম্পর্কটা লিখলেই হবে, শুধু ফর্মুলাটা লিখে আসলেই হবে। আচ্ছা, দেখাও গড় রেভিনিউ প্রান্তিক রেভিনিউ, গড় রেভিনিউ ইজিক্যাল টু দাম করিয়ে দিয়েছি। তারপরে এই 3 নম্বর প্রশ্নটা এটা ছিল, করিয়ে দিলাম। দাম পরিবর্তনশীল হলে গড় রেভিনিউ প্রান্তিক রেভিনিউ এর সম্পর্ক করিয়ে দিয়েছি। দাম স্থির থাকলে গড় রেভিনিউ প্রান্তিক রেভিনিউ এর সম্পর্ক চিত্র সহ করিয়ে দিয়েছি, দুটোরই চিত্র সহ করিয়েছি। দাম, তারপরে ওই দাম স্থিতিস্থাপকতার মান অসীম হলে কি হবে? অসীম হলে বলেছে দাম ও প্রান্তিক রেভিনিউ এর সম্পর্ক, দামের সঙ্গে প্রান্তিক রেভিনিউ ইকুয়াল হবে। তারপরে হলো এআর ক্রম হ্রাসমান হলে মানে এআর নিচের দিকে নামলে গড় রেভিনিউ প্রান্তিক রেভিনিউ কি হবে? গড় রেভিনিউ বড় হবে প্রান্তিক রেভিনিউ এর থেকে। প্রান্তিক রেভিনিউ কাকে বলে করিয়ে দিয়েছি। পরিবর্তনশীল দামের ক্ষেত্রে একই প্রশ্ন আরেকবার হয়েছে, গড় রেভিনিউ রেখার আকৃতি কি রূপ হবে? নিম্নমুখী হবে। সবকটা প্রশ্নই আলোচনা করে দিলাম। তোমাদের এছাড়াও কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, আমি আপাতত বানাচ্ছি তোমাদের সাজেশন, তোমরা অবশ্যই দেখো। আর এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য অনেক থ্যাংক ইউ। তোমাদের আরো একটা কথা বলার, আমি ওইভাবে ভেবে দেখি না যে আমার ভিউ কি করে হলো, কতটা হলো, বা স্টুডেন্টদের মানে কতটা মানে স্টুডেন্ট কিভাবে লাভ পাবে আমি সেটাই চেষ্টা করি। মানে আমার ভিউ কতটা হলো সেই দিকটা সত্যি মানে ওইভাবে ভাবি না, ভাবাটা হয়তো উচিত, কিন্তু অ্যাজ এ টিচার আমার ওইভাবে ভাবা হয় না, তার জন্যই হয়তো ভিডিও কোনো কোনো সময় লেন্দি হয়ে যায়, কোনো কোনো সময় হয়তো বোঝাতে গিয়ে হয়তো বেশি কথা বলে ফেলি, অনেক রকম ভাবে বোঝানোর চেষ্টা করি, সেটা একমাত্র তোমাদের সুবিধার জন্যই চেষ্টা করি, তার জন্য হয়তো তোমাদের সময় নষ্ট হয়, তার জন্য অনেক সরি। আর আমার ভিডিও কেমন লাগলো, এই ভিডিওটা কেমন লাগলো জানি। থ্যাংক ইউ।